আগামীকাল পাশ হচ্ছে 2026-2027 অর্থ বছরের বাজেট। প্রস্তাবিত বাজেটের কি বিষয়ে সংশোধন আসছে সেই বিষয়ে কথা হবে আজকের নির্বাচিত খবরের এই আয়োজনে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরিফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিবেদক জাহাঙ্গীর শাহ। জাহাঙ্গীর শাহ, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীর সাহেব, আগামীকাল বাজেট পাশ হচ্ছে, এই মুহূর্তে আসলে বাজেট আজকে কি হচ্ছে? হ্যাঁ, আগামীকাল 2026-27 অর্থ বছরের বাজেট পাস হচ্ছে, কিন্তু আমরা রেওয়াজ অনুযায়ী জানি যে বাজেট পাশের আগের দিন অর্থবিল পাস হয়। অর্থবিলটা তাহলে কি? অর্থবিল হলো প্রতি বছর বাজেটে কিছু শুল্ক করের পরিবর্তন করা হয়, প্রস্তাব করা হয়, সেই প্রস্তাবগুলা শেষ পর্যন্ত পাশ করা হয় অর্থবিলের মাধ্যমে। এই বছরও এরকম একটি অর্থবিল বাজেটে দেওয়া হয়েছে। সেই অর্থবিলটা আজকে পাশ হবে। অর্থবিলের উপর আলোচনা চলছে, আমরা যতটুকু জানি এখন পর্যন্ত সংসদ অধিবেশনে অর্থবিলের উপর আলোচনা চলছে। ইতিমধ্যেই তার প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থবিলের উপর কিছু আলোচনা করেছেন, বাজেট নিয়ে আলোচনা করেছেন। এবং আসলে অর্থবিল পাশ হওয়ার আগে কিছু যেসব বিষয়গুলো নিয়ে বাজেটের সমালোচনা হয়েছে, শুল্ক কর বাড়ানোর ক্ষেত্রে প্রধানমন্ত্রী তার বাজেট বক্তব্যের সময় তখন মানুষের কথা চিন্তা করে কিছু সুপারিশ করেন। অর্থমন্ত্রী সেই সুপারিশগুলো, প্রধানমন্ত্রীর অনুরোধগুলো রাখেন, সেটা আমরা অতীতেও দেখিয়েছি, হয়তো এবারও রাখবেন। এখন অর্থ বিলে যেসব কিছু পরিবর্তন হতে পারে সেই পরিবর্তনগুলো আসলে কি সেটা প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে এবং অর্থবিল পাশের সময় বোঝা যাবে যে কোন পরিবর্তনগুলো হচ্ছে। সাধারণত যেসব বিষয় নিয়ে খুব বেশি সমালোচনা হয় এবং যেসবগুলো মানুষের উপর বেশি প্রভাব ফেলে, নেতিবাচক প্রভাব ফেলে, ওই পরিবর্তনগুলাই সংশোধন করা হয়। আচ্ছা, তো বাজেট আসলে মানুষের কিছু আগ্রহের জায়গা থাকে, তার মধ্যে একটা হচ্ছে যে তাদের করমুক্ত আয়ের সীমা কত। তো এবার কি সেই সীমা বাড়ছে? হ্যাঁ, আমরা বলতে পারি সেই হিসেবে আবার বাড়ছে, কারণ বাজেট প্রস্তাবে অর্থবিলের মাধ্যমে যে প্রস্তাবটি দেওয়া হয়েছে সেটা 3.5 লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের উপর করমুক্ত আয় সীমা ছিল 3.5 লাখ টাকা, সেটি এখন বাড়িয়ে 4.5 লাখ টাকা প্রস্তাব করা হয়েছিল। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি সেটি 4.5 লাখ থেকে 4 লাখ টাকা পর্যন্ত করা হয়েছে। এর ফলে কি হলো যে যদি 4 লাখ টাকার প্রস্তাবটি পাশ হয় তাহলে একেবারে 3.5 লাখ টাকা থেকে 4 লাখ টাকা পর্যন্ত করমুক্ত আয় সীমা বাড়লো। এতে কি হবে? মানুষ একটু রিলিফ পাবে, স্বস্তি পাবে। যারা একটু নিচের দিকের করদাতা আছেন তারা একটু স্বস্তি পাবেন। এখন 4 লাখ টাকা পর্যন্ত কর দিতে হবে না। সেক্ষেত্রে এখন উচ্চ মূল্যস্ফীতি, এখন যদি একটু 4 লাখ টাকা পর্যন্ত করমুক্ত আয় সীমা করা হয় তাহলে তারা একটু বেশ ভালোই একটু স্বস্তি পাবে। আচ্ছা, তো এবারে প্রস্তাবিত বাজেটের পরে একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছিল যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে টিন লাগবে, সেটি থাকছে কিনা? এটি বেশ, এই প্রস্তাবটি করার পর বাজেটের পর বেশ সমালোচনা হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে টিআইএন লাগবে। কিন্তু আমরা জানি যে ব্যাংক হিসাব অনেক প্রয়োজনে খুলেন, যাদের হয়তো করমুক্ত আয় সীমার নিচে থাকেন কিন্তু বিশেষ প্রয়োজনে হয়তো ব্যাংক হিসাব খুলতে হয়। তাদের যদি এখন টিআইএন নিয়ে ব্যাংক হিসাব খুলতে হয় তাহলে তাদের জন্য এটা একটা বড় ধরনের হয়রানির জায়গা হয়ে দাঁড়াবে এবং তাদের জন্য একটা জটিলতার জায়গা দাঁড়াবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে অর্থবিলের এই মাধ্যমে যে প্রস্তাবটি দেওয়া হয়েছিল যে টিআইএন খুলে ব্যাংক হিসাব খুলতে হবে, তাহলে সেই প্রস্তাবটি মনে হচ্ছে প্রত্যাহার করে নেবে। এবং এটি ভালো, কারণ আমরা জানি যে বাংলাদেশের অনেক রেমিটেন্স আছে ব্যাংক হিসাবের মাধ্যমে, কিন্তু তারা হয়তো গ্রামের মানুষ, তারা ব্যাংক হিসাব হয়তো প্রয়োজনে খুলেছেন কিন্তু তারা তো করযোগ্য আয় নেই, তারা করমুক্ত আয় সীমার মধ্যেই থাকেন। সেক্ষেত্রে তাদের জন্য যথেষ্ট পরিমাণে একটি ভালো স্বস্তির জায়গা হবে যে যদি টিআইএন ছাড়াই ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়। আচ্ছা, ছোট করদাতা যেমন মুদি দোকানদার, মিষ্টি দোকানদার, দোকান সহ 16টি খাতকে আসলে করের আওতায় আনার পরিকল্পনা কথা জানিয়েছিলেন অর্থমন্ত্রী। তো সেখানে কোনো পরিবর্তন আসছে কিনা? সেখানে বাজেট বক্তৃতায় একটি প্রস্তাব করা হয়েছে ছোট ছোট করদাতা, এলাকাভিত্তিক ছোট ছোট করদাতা যাদের 50 লাখ টাকার কম টার্নওভার থাকে বছরে, তাদের উপর একটা নির্দিষ্ট হারে কর বসানো অথবা ভ্যাট বসানোর একটা পরিকল্পনা করা কথা জানিয়েছিলেন অর্থমন্ত্রী। সেটা হচ্ছে এলাকাভিত্তিক অথবা জেলাভিত্তিক, উপজেলাভিত্তিক, এরকম একটা এলাকাভেদে নির্দিষ্ট পরিমাণ কর অথবা ভ্যাটের কথা বলেছেন। কারণ একটা আমাদের একসময় ছিল প্যাকেজ ভ্যাট, সেই প্যাকেজ ভ্যাটের আদলে আসলে অর্থমন্ত্রী সেই প্রস্তাবটা করেছেন। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে এই প্যাকেজ ভ্যাট অথবা এই নির্দিষ্ট কর দিতে হবে, ন্যূনতম কর দিতে হবে 1,000 থেকে 10,000 টাকা, এই প্রস্তাবটিও আসলে বাস্তবায়ন করবে না।
আপাতত করবে না, হয়তো এখন ওই ধরনের নীতিমালা তৈরি হয়নি, এটা একটা নীতিমালা করতে হবে, কিভাবে তারা করের আওতায় আসবে সেটাও দেখতে হবে। তাছাড়া আরেকটা বিষয় আছে, যদি ভ্যাটের আওতায় এই করটা নেওয়া হয় তাহলে ভ্যাটের দর্শনের সঙ্গে কিন্তু এই করটা মেলে না, কারণ আইনে বলা আছে আপনি মূল্য সংযোজন করলেই মাত্র আপনি ভ্যাট দিবেন। কিন্তু এখন যদি এই ভ্যাট বসে নির্দিষ্ট করে ভ্যাট বসিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে একজন মুদি দোকানদার সে কতটুকু বা ভ্যালু অ্যাড করতে পারে তার বিক্রির মধ্যে। তারপর মিষ্টির দোকানদার সে তো কতটুকু এবার ভ্যালু অ্যাড করতে পারে, এই আইনগত জটিলতাও তৈরি হতে পারে। এইসব বিবেচনা করেও আমরা যতটুকু জানি যে সরকার এই মুহূর্তে আসলে ওই প্রস্তাবটি বাস্তবায়নের দিকে যাচ্ছে না, এটা নিয়ে আরও অনেক কাজ হবে, নীতিমালা হবে, নীতিমালা হওয়ার পরে তারপর নীতিমালা দেখে তারপর বাস্তবায়নের দিকে যাবেন, হয়তো এই ক্ষেত্রে আরও বিশেষজ্ঞদেরও পরামর্শ নেবেন। এবারে বাজেটে তো ছাড় বেশি দেখা যাচ্ছে, তাহলে সরকারের রাজস্ব আসবে কিভাবে? এবারে বাজেটে আসে, এটা নতুন সরকারের প্রথম বাজেট, তাদের নির্বাচনী ইশতেহার আছে, তাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে জনগণের কাছে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, ব্যবসা বাণিজ্য সহজ করার কথা বলেছেন, এবং এই প্রথম বাজেটে আসলে নতুন সরকার কোনো সমালোচনা নিতে চাচ্ছেন না আমাদের যেটা মনে হলো, তারা একটু অর্থনীতিটাকে একটু চাঙা করতে চান, ব্যবসা বাণিজ্যটাকে একটু চাঙা করতে চান। অর্থনীতি ব্যবসা বাণিজ্য চাঙা করতে চাইলে কি করতে হবে, তাদের একটু ব্যবসায়ীদেরকে একটু স্বস্তি দিতে হবে, কর ছাড় দিতে হবে, সেটাই তার সেই ইচ্ছেটাকে বাজেটের মাধ্যমে প্রতিফলন ঘটিয়েছে। এই জন্য এইবারের বাজেটে দেখা গেছে যে ছাড় বেশি, মানুষকে করের চাপ বোঝাটা কমানোর চেষ্টা করেছেন। এতে তারা অবশ্য মনে করছেন যে যদি কর ছাড় দিয়ে বিনিয়োগ বাড়ানো যায়, কর ছাড় দিয়ে যদি ব্যবসা বাণিজ্য চাঙা করা যায়, এবং ব্যবসা বাড়লেও এটা স্বয়ংক্রিয়ভাবেই কিছু শুল্ক কর আদায় বেশি হবে। তাছাড়া আবার আমরা জানি যে এবারে একটা বিশাল বাজেট দিচ্ছে, 9 লাখ কোটি টাকার উপরের বাজেট, কিন্তু আমাদের অতীতের অভিজ্ঞতা দেখা যায় যে বাজেট পুরোপুরি বাস্তবায়ন হয় না, বিশেষ করে বার্ষিক উন্নয়ন কর্মসূচিও পুরোটুকু বাস্তবায়ন নেই। আবার সেক্ষেত্রে যদি বার্ষিক উন্নয়ন কর্মসূচি পুরোপুরি বাস্তবায়ন না হয় তাহলে টাকার চাহিদাও কিন্তু কিছুটা, অর্থের যোগানের চাহিদাও কিছুটা কমে যাবে। সেক্ষেত্রে এনবিআর হয়তো পুরো 6 লাখ কোটি টাকার পুরোটা আদায় না করলেও চলবে। আমরা জানি যে চলতি অর্থ বছরে প্রায় 88,000 কোটি টাকার মতো ঘাটতি হতে যাচ্ছে বলে এনবিআর একটা প্রাথমিক আকলন করেছে। আগামী অর্থ বছরেও যদি 20% প্রবৃদ্ধি ধরে যদি হিসাব করে তাহলেও প্রায় 1 লাখ কোটি টাকার মতো ঘাটতি থাকবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আমরা অতীতের এনবিআর এর পারফরমেন্স দেখে সেটাই মনে করি যে এই মুহূর্তে আসলে এনবিআর এর যে জনবল তারা 6 লাখ কোটি টাকার বাজেট রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করতে পারবে না, সেটা 5 লাখ 5 লাখের মধ্যে হয়তো সীমাবদ্ধ থাকবে। তার মানে হলো কি বাজেট কর ছাড় যে দেওয়া হয়েছে এটার ইম্প্যাক্ট আসলে বাজেটে খুব বেশি প্রভাব পড়বে না। জাহাঙ্গীর শাহ, আজকে আমরা এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম 2026-2027 প্রস্তাবিত বাজেটে কি কি সংশোধন আসছে সেই বিষয়টি নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রথম আলোর সঙ্গে থাকুন।